প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে কথা বলবো সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হানের সাথে। ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। জনাব সেলিম রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে আপনি কিভাবে দেখছেন সেটি শুরুতেই জানতে চাই। চলতি বছরের বাজেটের সাথে এর কোনো গুণগত পার্থক্য রয়েছে কিনা বা কোনো চমক কি দেখতে পেয়েছেন আসলে? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অনেক ধন্যবাদ। আসলে আমরা তো আমাদের প্রত্যাশা পারত্ব অনেক উপরে, এবং সেই জায়গা থেকেই হয়তো আমরা একটু জিনিসটাকে দেখার চেষ্টা করব যে জুলাই আগস্ট আন্দোলনের যে অনেকগুলো দিক আছে, তার মধ্যে দুটো দিক যদি আমি খুব গুরুত্ব দিই, একটা হচ্ছে বৈষম্য বিরোধী যে চেতনা এবং আরেকটা হচ্ছে কর্মসংস্থানের যে প্রয়োজনীয়তা। সেই দুটো নিরিখে যদি চিন্তা করি যে এবার বাজেটে সত্যিকার অর্থে আমি অর্থ উপদেষ্টাকে সাধুবাদ জানাই। ওনার যে আন্তরিকতা, সে ব্যাপারে আমি কোনো প্রশ্ন করবো না। আন্তরিকতা ছিল এবং সেই জায়গাটা বিভিন্ন জায়গায় উনি বলেছেন যে এই কনটেক্সটটাকে উনি অন্তত বলার চেষ্টা করেছেন শক্তভাবে। কিন্তু সমস্যাটা হলো যে এই বাজেটটা কিন্তু দেওয়া হয়েছে সেই পুরনো বাজেটের কাঠামোর মধ্যেই একটা নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে। তাতে যেটা হয়েছে যে পুরাতন বাজেট কাঠামোর যে পুঞ্জীভূত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু এই বাজেটকে তাড়িয়ে বেড়াবে। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই বিষয়গুলোর অত অ্যাকনোলেজমেন্ট গুলো আছে, কিন্তু সেই বিষয়গুলো থেকে আমাদের উত্তরণগুলো কিভাবে হবে, কিভাবে আমরা ওগুলো অ্যাচিভ করবো, সেই কথা কিন্তু খুব একটা পরিষ্কার না। যেমন আমি যদি উদাহরণ হিসেবে আমি কর্মসংস্থানের কথাটা যদি বলি, তাহলে দেখুন কর্মসংস্থানের সাথে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা খুব মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগ। আমরা দেখছি বাজেটে ব্যক্তি খাতে বিনিয়োগের ব্যাপারে কয়েকটা বিষয় আছে, যেমন শুল্ক ছাড়ের বিষয় অথবা কর করের হারে দিক করার ব্যাপার আছে, এমনকি বিনিয়োগের জায়গার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিসের কথাগুলো বলা বলা আছে। কিন্তু আমরা দেখি যে অতীতেও এই ধরনের ঘটনাগুলো যখন হয় এবং যখন এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়গুলো থাকে, আলটিমেটলি বিনিয়োগ পরিস্থিতি কিন্তু নির্ভর করে পুরো একটা, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম। এবং সেই দিক থেকে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নানান ধরনের অনিশ্চয়তার কারণে আমার বলা হচ্ছে, খুব রিসেন্ট যে হিসেবগুলো বলছে, প্রায় গত এক দশকের সর্বনিম্ন পর্যায়ে আছে ব্যক্তিগত বিনিয়োগ। এই পরিস্থিতিতে ব্যক্তিগত বিনিয়োগের উত্তরণটা কিভাবে হবে? এটা শুধুমাত্র কিছু কতগুলো কর ছাড় অথবা আহ, শুল্ক কমানো অথবা বিনিয়োগের যে ওয়ান স্টপ সার্ভিস, যেটা আমরা অনেক বছর ধরে বলছি, খুব কাঙ্ক্ষিত ভাবে খুব বড় ধরনের পরিবর্তন দেখিনি। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক খুব গুরুত্বপূর্ণ ছিল, যে ওই ধরনের একটা পরিষ্কার একটা রোড ম্যাপ সামনে তুলে ধরা এবং অনিশ্চয়তাগুলো কিভাবে কাটানো যেতে পারে। আরেকটা দিক হচ্ছে, আমি যখন বৈষম্যের কথা বলছি তখন উপদেষ্টা উনি বলেছেন যে স্বাস্থ্য শিক্ষার কথা। তো সামগ্রিকভাবে আমি যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে পুরাতন বাজেট কাঠামোতে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এবং সামাজিক সুরক্ষা খাতে তারা যেভাবে অগ্রাধিকার পেত, এবার কিন্তু সে তার তার থেকে খুব বড় ধরনের কোনো ব্যতিক্রম কিছু হয়নি। সুতরাং ওই প্রশ্নটা থেকেই যাবে, এবং যেটা হয়তো আমি বলবো যে হয়তো কথার ক্ষেত্রে অনেক আশাবাদ আছে, ভিন্ন কিছু আছে, বাট বাস্তবে তার বাজেটে তার প্রতিফলনটা হচ্ছে কিনা, সেই জায়গাটা আমার কাছে কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেছে। ডক্টর সেলিম রায়হান, এই বাজেটকে আপনি আসলে কতটা জনবান্ধব বলবেন? প্রবৃদ্ধির ধারণা থেকে বের হয়ে এসে সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে ব্যক্তিগত যে জীবনের মান, সেই বিষয়টিকে এবারের বাজেটে বেশি উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে, এবং উপদেষ্টা কিন্তু এটি বলেছেন যে তার কথায় আসলে বাজেটটি ব্যতিক্রমী। তো এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। আমি আসলে ওই ব্যতিক্রমের জায়গাটা হয়তো আমি একটু দ্বিমতই করবো। আমার কাছে খুব বড় ধরনের ব্যতিক্রম বলে মনে হয়নি। এবং আপনারা দেখছেন যে পত্র পত্রিকায় মিডিয়ায় বিভিন্নভাবে জিনিসগুলো আসছে, কোন পণ্যের দাম কমছে, কোন পণ্যের দাম বাড়ছে, এইভাবে বিষয়গুলো। এবং এগুলো কিন্তু আগের বিভিন্ন বছরের বাজেটও ওরকমই আসতো। এবং ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে খুব স্পেসিফিক লজিক খুঁজে পাওয়া যায় না যে আসলে কেন কোন কোন কিছু কিছু পণ্যের উপরে কর কমানো হচ্ছে, কিছু কিছু পণ্যের উপর কর বাড়ানো হচ্ছে। যেটাকে আমরা বলি ইকোনমিক একটা ফিলোসফি, একটা স্ট্রং ইকোনমিক ফিলোসফি অথবা লজিক, সেটা কিন্তু খুব খুঁজে পাওয়া যায় না। এবারে বাজেটও দেখে আমি সেভাবে কনভিন্সড হইনি। সুতরাং সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষের যেটাকে স্বস্তি দেওয়ার যে জায়গাটা সাধারণভাবে, তাকে তো আমি দুটো জিনিস বলবো খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। একটা হচ্ছে মূল্যস্ফীতি এবং আরেকটা হচ্ছে যে কর্মসংস্থান। মূল্যস্ফীতির জায়গায় কি আসলে খুব সুখবর আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা মূল্যস্ফীতির ক্ষেত্রে গত কয়েক মাসে যে সাফল্যটা দেখেছি,
তার বড় কারণের মধ্যে আছে, একটা হচ্ছে যে একটা সিজনাল এফেক্ট, আরেকটা হচ্ছে রমজানকে কেন্দ্র করে সরবরাহের ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা উন্নতি দেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু আবার দেখছি যে জিনিসপত্রের দাম একটা ঊর্ধ্বমুখী। তো সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেটা আমরা বারবার বলছি যে মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনার একটা সমন্বিত উদ্যোগ দরকার, সেই জায়গাটা কিন্তু আমরা খুব বেশি দেখিনি। এবারে বাজেটও তার সুস্পষ্ট কিন্তু আমরা সেরকম কিছু দেখছি না। সুতরাং আপনি যদি বলেন যে, প্রশ্ন যদি করেন যে সাধারণ মানুষের জন্য বাজেটের কোথায় কোথায় কি আছে, সাধারণ মানুষ অবশ্যই খুঁজবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু সাফল্য সরকার দেখাতে পারছে, কর্মসংস্থানের জায়গায় কতটুকু সাফল্য হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাস্তবতার নিরিখে কর্মসংস্থান এবং ব্যক্তি খাতে বিনিয়োগের চিত্র দেখে যে আমাদের কাছে হয়তো খুব সামনের দিনগুলোতে খুব আশাব্যঞ্জক কিছু হয়তো নেই আর কি, আমার কাছে এটা মনে হচ্ছে। ডক্টর সেলিম রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত হওয়ার জন্য।